ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত। আজকে আমি তরুণ গোয়েল বইটার প্রেসিডেন্ট অর্থাৎ ইন্ডিয়ান পলিটি থেকে প্রেসিডেন্ট চ্যাপ্টারটা পড়াচ্ছি। একদম লাইন বাই লাইন পড়িয়ে দিচ্ছি, যাদের তোমাদের এই বইটা থেকে পড়ে পলিটিক্যাল সায়েন্স বা অন্যান্য সাবজেক্ট বুঝতে একটু অসুবিধা হয় ইংরেজিতে হওয়ার কারণে, সেই জিনিসটা যাতে ক্লিয়ার হয়ে যায় এবং সহজ হয়ে যায় তার চেষ্টা আমি করছি। তোমরা প্লিজ আমার সঙ্গে থাকো এবং ভিডিওটা একদম শেষ অবধি দেখো। আশা করি প্রেসিডেন্ট এই চ্যাপ্টারটা নিয়ে অন্তত আজকের ভিডিও থেকে তোমাদের কোনো কোয়ারি থাকবে না। তো আমি শুরু করছি। প্রেসিডেন্ট বইটা খুব জুম করে রাখার চেষ্টা করছি, যদি তোমরা পজ করে ভিডিও থেকে কিছু নোট করে নিতে চাও, যাদের কাছে বইটা নেই তারা করে নিতে পারো। তো শুরু করি, চলো। প্রেসিডেন্ট হচ্ছে আমাদের আর্টিকেল 52 থেকে 78 পর্যন্ত আমাদের যত ইউনিয়ন এক্সিকিউটিভ আছে তাদের সম্পর্কে বলা থাকে। ইউনিয়ন এক্সিকিউটিভের কথা বলছে এখানে। সেই ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে কারা কারা থাকে? প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার এবং অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। প্রেসিডেন্টকে কী বলা হয়? ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। এক্সিকিউটিভ পাওয়ার যেটা আমাদের ভেস্টেড, এখানে কি বলছে দেখো, এক্সিকিউটিভ পাওয়ার্স ভেস্টেড ইন দ্য প্রেসিডেন্ট আর টু বি এক্সারসাইজড অন দ্য অ্যাডভাইস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার রেসপন্সিবল টু দ্য পার্লামেন্ট। এখানে বলা হচ্ছে যে আমাদের যে এক্সিকিউটিভ পাওয়ার, যেটা প্রেসিডেন্টের উপর আমাদের মানে নির্ভর করে, এক্সিকিউটিভ যত সমস্ত অর্ডার বেরোয় সেগুলো সব কিছুই হয় প্রেসিডেন্টের নামানুসারে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রেসিডেন্টের নামেই সমস্ত কিছু অফিসিয়াল কাজকর্ম হয় আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। তাই জন্য প্রেসিডেন্টকে আমরা বলি হচ্ছে ডি জুরি, অর্থাৎ ডি জুরি ডি ফ্যাক্টর ব্যাপারটা এখানে তো দেওয়া নেই। লক্ষ্মীকান্ত বড় যে বইটা, যেখান থেকে এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো ওই বইতে বেশি ভালো করে দেওয়া রয়েছে। তো আমি ওখান থেকে কিছু কিছু যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরগুলো আমি বলতে চেষ্টা করব এই ভিডিওটার সঙ্গে। তো এই প্রেসিডেন্টকে তোমরা নোট করে নিতে পারো যে ডি জুরি বলা হয়, এবং প্রাইম মিনিস্টার যে রিয়েল পাওয়ারটা এক্সিকিউট করে তাকে ডি ফ্যাক্টো বলা হয়। ঠিক আছে? তো এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে প্রেসিডেন্টের যে কোয়ালিফিকেশান কী কী হতে হবে, তাকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, তাকে 35 বছর বয়স অবধি তাকে হতে হবে, তাকে লোকসভার জন্য, লোকসভা যখন আমরা পড়াবো দেখতে পাবে যে লোকসভার যে কোয়ালিফিকেশান থাকে, লোকসভার মেম্বার হতে গেলে যে কোয়ালিফিকেশান প্রয়োজন হয় সেই মেম্বারের কোয়ালিফিকেশানে এলিজিবল হতে হবে। অর্থাৎ প্রেসিডেন্টের জন্য যে অ্যাপ্লিকেশান করছে, প্রেসিডেন্ট পদের জন্য যে অ্যাপ্লাই করছে, তাকে কিন্তু আমাদের এই লোকসভার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেম্বারদের, সেটা ক্রস করে থাকতে হবে। এরপর বলছে দেখো যে তাকে কোনো অফিস অফ প্রফিট হোল্ড করলে চলবে না। এই কথাটার মানেটা কি? অফিস অফ প্রফিট হোল্ড করলে চলবে না অর্থাৎ হচ্ছে যদি কেউ, এই কথাটা তোমরা সব ক্ষেত্রেই দেখতে পাবে, যত ইউনিয়ন এক্সিকিউটিভের মেম্বার কিংবা অফিসিয়াল যত কিছু, সবেরই একটা মেন ক্রাইটেরিয়া হচ্ছে এই কথাটা দেখতে পাবে, অফিস অফ প্রফিট। এই কথাটার অর্থ হচ্ছে সে যখন এই পোস্টের জন্য থাকছে, তখন নিশ্চয়ই সে গভর্নমেন্টের হয়ে একটা কাজ করছে। এই কাজটা করতে করতে নিশ্চয়ই সেই অন্য কোনো পোস্ট, সরকারি পোস্টে হস্তক্ষেপ করবে না, এটাই স্বাভাবিক। সে যদি সেটা করে তাহলে একই ব্যক্তি দুদিক থেকে রোজগার করার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, যেটা ইললিগাল এবং আনকনস্টিটিউশনাল। তো এক্ষেত্রে সেটাই বলছে যে অফিস অফ প্রফিট হোল্ড করলে চলবে না। প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট, গভর্নর অফ এনি স্টেট, মিনিস্টার অফ ইউনিয়ন অর স্টেট। তো এখানে অফিস অফ প্রফিট কথাটা নিশ্চয়ই আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে বলছে ইলেকশন কী করে হচ্ছে। প্রেসিডেন্টের ইলেকশন হচ্ছে আর্টিকেল 54 এবং 55-এ বলা রয়েছে। এখানে বলছে কি, ধরো প্রেসিডেন্ট কেউ নমিনেশন দেবে, প্রেসিডেন্ট হতে চায় কেউ, উপরের এই ক্রাইটেরিয়াগুলো তার ফুলফিল হচ্ছে, এটার পরে সে কী করবে? প্রেসিডেন্ট হতে গেলে তাকে অন্তত 50 জন প্রপোজার থাকতে হবে তার, এবং 50 জন ইলেক্টর থাকতে হবে। অর্থাৎ সে যে নমিনেশন দিচ্ছে সেটা রাজি, সেই হিসাবে সাইন করে থাকতে হবে 50 জন ইলেক্টর এবং 50 জন প্রপোজার এবং সেকেন্ডার্স দিয়ে 50-50। এবং তার সঙ্গে কি করতে হবে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে 15,000 টাকা ডিপোজিট করতে হবে। অর্থাৎ কি, রিজার্ভ ব্যাঙ্কে 15,000 টাকা ডিপোজিট করার ব্যাপারটা একটা আমি এখানে বলে দিই কতটা আছে। এখানে বেশি, হ্যাঁ এখানে বলা রয়েছে দেখো, এখানে 15,000 টাকাটা আমরা আগে দেখলাম, 15,000 টাকাটা প্রথমে দিলাম। এবারে ধরো আমি প্রেসিডেন্টের জন্য মনোনয়ন দিচ্ছি, যদি আমি টোটাল ভ্যালিড ভোট, যে প্রেসিডেন্ট নির্বাচনের যে ভোট হবে সেই ভোটে যদি 16% যে টোটাল ভোট যা পড়েছে সমস্ত ক্যান্ডিডেট মিলিয়ে, সেই ভোটিংয়ের 1/6 পার্ট যদি বার করি, সেই অ্যামাউন্ট ভোট যদি আমি না পাই,
তাহলে সেই যে 15,000 টাকাটা সেটা রিজার্ভ ব্যাঙ্ক কেটে নেবে, অর্থাৎ যেটা আমি জমা দিয়েছিলাম সিকিউরিটি ডিপোজিটের মতো ব্যাপারটা, তো সেটা আমাকে আর ফেরত দেওয়া হবে না। যদি আমি কোয়ালিফাই করে যাই, অর্থাৎ আমি যদি প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যাই, তাহলে সেটা ফেরত দিয়ে দেবে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। এবার হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনটা কি করে হচ্ছে, এখানে দেখো, ইনডাইরেক্টলি ইলেক্টেড থ্রো ইলেকটোরাল কলেজ। এটার মানেটা কি হচ্ছে? ইনডাইরেক্টলি ইলেক্টেড থ্রো ইলেকটোরাল কলেজ মানে হচ্ছে এইখানে একটা ইলেকটোরাল কলেজ তৈরি হয় যারা কিনা নির্বাচন করে প্রেসিডেন্ট। একটা জিনিস তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, প্রেসিডেন্ট নির্বাচনে আমি তুমি কেউ ভোট দেই না, তাই তো? তুমি যখন ভোট দেই না প্রেসিডেন্ট নির্বাচন, তাহলে কারা ভোট দেয়? এবার সেইটা কারা ভোট দেয় সেটা আমরা জানবো একে একে করে। এবার সেই যে যারা ভোট দেয় তাদেরকে একসঙ্গে ইলেকটোরাল কলেজ বলে। আচ্ছা, এটা আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ইনডাইরেক্টলি ইলেক্টেড, অর্থাৎ ডাইরেক্ট ইলেক্টেড আর ইনডাইরেক্ট ইলেক্টেডের মধ্যে কী পার্থক্য? ডাইরেক্ট ইলেকশন মানে যেটা আমরা লোকসভা কিংবা বিধানসভা ভোটের সময় আমরা দিই, অর্থাৎ ডাইরেক্ট মানে আমরা ভোট দিতে যাই, সেই ভোটগুলো কাউন্ট হবে এবং নির্বাচন হয়ে আসবে। কিন্তু এক্ষেত্রে ইনডাইরেক্টলি মানে হচ্ছে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ডাইরেক্টলি আমরা ইনভলভ হতে পারবো না। তাহলে প্রেসিডেন্ট নির্বাচনের সময় কারা ভোট দেয় সেটা আমরা জানতে গেলে দেখতে পাচ্ছি যে ইলেক্টেড মেম্বার অফ বোথ হাউস অফ পার্লামেন্ট অ্যান্ড ইলেক্টেড মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট। নো নমিনেটেড মেম্বার, দেখো আন্ডারলাইন করে রেখেছি, নো নমিনেটেড মেম্বার। এখানটা ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি। ইলেক্টেড মেম্বার অফ বোথ হাউস অফ পার্লামেন্ট অ্যান্ড ইলেক্টেড মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এটা পার্লামেন্ট বলতে আমরা কী বুঝি, বোথ হাউস বলতে কী বুঝি, রাজ্যসভা এবং লোকসভা। আর হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলতে আমরা কী বুঝি, যে আমাদের রাজ্যের যে বিধানসভা। ঠিক আছে, বিধানসভা, এটা আমরা লেজিসলেচার পড়তে গিয়ে, স্টেট লেজিসলেচার পড়তে গিয়ে আরও ভালো করে বুঝতে পারবো যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু বিধানসভা। এছাড়াও আরেকটা হাউস হয় যেটা বিধান পরিষদ, যেটা সব জায়গায় থাকে না, সমস্ত স্টেটের বিধান পরিষদ থাকে না। বিধান পরিষদের ইংরাজিটা কি? লেজিসলেটিভ কাউন্সিল। তো প্রেসিডেন্ট নির্বাচনের সময় আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে পার্লামেন্ট অর্থাৎ লোকসভা, রাজ্যসভা, ইলেক্টেড মেম্বার যারা নির্বাচিত হয়ে আসে তারা ভোট দেবে, এবং শুধুমাত্র ইলেক্টেড মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ দেখো ইলেক্টেড মেম্বার, সমস্ত ক্ষেত্রে ইলেক্টেড মেম্বার কতটা লেখা রয়েছে, এখানে দেখো লেখা রয়েছে নো নমিনেটেড মেম্বার, অর্থাৎ নমিনেটেড মেম্বাররা থাকবে না। ক্লিয়ার? এরপরে আমরা দেখছি যে দিল্লি এবং পুডুচেরি, অর্থাৎ আমাদের যে ইউনিয়ন টেরিটরিগুলো রয়েছে তার মধ্যে দিল্লি এবং পুডুচেরি হচ্ছে একমাত্র দুটো ইউনিয়ন টেরিটরি যেখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে, অর্থাৎ এদের মধ্যেও এরা কিন্তু পার্টিসিপেট করতে পারবে। ঠিক আছে, যেহেতু ওখানে বলছে ইলেক্টেড মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি পার্টিসিপেট করতে পারবে, তো ইউনিয়ন টেরিটরিতে এদের দুজনের আছে, তাই এরা পার্টিসিপেট করতে পারবে। তো ন্যাচারালি এই হচ্ছে ক্রাইটেরিয়া যে কারা ভোট দিতে পারবে সেইটার। তো এখানে পরে যেটা বলছে যে ভোটিং, যে এখানে কি বলছে দেখো, আমি ফোকাস করছি, the total voting strength of the parliament is equal to the total voting strength of all state assemblies together। অর্থাৎ এখানে যে টোটাল ভোটিং স্ট্রেংথের কথা বলছে, সেই পার্লামেন্টের যে টোটাল ভোটিং স্ট্রেংথ সেটা ইকুয়াল হবে যে যত স্টেটের যত অ্যাসেম্বলি আছে তাদের সবার ভোট যখন যোগ করবে সেই স্ট্রেংথটা। তার মানে এখানে বলতে চাইছে যে এখানে স্টেট, তার মানে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে স্টেট, ইউনিয়ন টেরিটরি এবং সেন্টার সকলেরই সমান যোগদান থাকবে। ওকে, তারপরে দেখতে হবে এই যে প্রসেসটা হয়, এটা হয় হচ্ছে প্রথমে দেখেছি যে ইনডাইরেক্টলি ইলেক্টেড হয়। তো এখানে কতগুলো ভ্যালুয়েশন হয়, মানে কীরকম হচ্ছে, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন হয়, এটা মুখস্থ করে রাখতে হবে একদম। সেটার নামটা কি? সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। ঠিক আছে, এবার সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটটা কীরকম হয় সেটা হওয়ার আগে এখানে আমাদের এমএলএ, আমরা বুঝি যে এমএলএ, যে আমাদের লোকাল এমএলএ থাকে সেরকম সমস্ত জায়গায় এমএলএ থাকে, সে এমএলএরা ভোট দেয় এবং এমপিরা ভোট দেবে, মন্ত্রী এবং এমএলএ এরাই তো ভোট দেবে। তো ভোট দেওয়ার সেই ভ্যালুয়েশনটা বার করতে হবে, সেটা একটা ফর্মুলা আছে। ধরো আমাদের এলাকার এমএলএ, সেখানে টোটালে আমাদের এলাকাটা যে পপুলেশন আছে সেটা ডিভাইডেড বাই সেই আমাদের এই এলাকার যতগুলো এমএলএ আছে, এই ধরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেই এমএলএর সংখ্যা ইন্টু 1/1000, এইটা থেকে একটা এমএলএর ভোটের ভ্যালু বেরোবে। এরপরে কী হবে সেটা আমরা পরবর্তী পর্যায়ে দেখব। এরপরে আমরা কাউন্ট করব যে এমপির ভোটের ভ্যালু, একজন এমপির ভোটের ভ্যালু। তো চলো সেটা দেখে নেওয়া যাক। তো এখানে দেখো নেক্সট পেজে
এমপির ভোটের ভ্যালু কীভাবে মানে নির্ণয় করছে, টোটাল ভোট যত এমএলএদের যত ভোট পাওয়া গেল, টোটাল ভ্যালু যা হলো সমস্ত এমএলএদের এক এক করে বার করে নেওয়ার পরে সেই ভোট ডিভাইডেড বাই টোটাল আমাদের এখানে রাজ্যসভা এবং লোকসভা, এলএস মানে লোকসভা, রাজ্যসভা আরএস, এদের মধ্যে যত এমপি রয়েছে ইলেক্টেড এমপি, সেই এমপিদেরকে ডিভাইডেড করে দিলে যে একজন এমপির ভোটের ভ্যালু পাওয়া যাবে। তো এই রকম ভ্যালুয়েশনগুলোর সংখ্যাগুলো অনেক বড় বড় হয়, যেহেতু পপুলেশন এমএলএ এইসব চলে আসছে, তো সংখ্যাগুলো অনেক বড় হয়। তাই জন্য অনেক সময় তোমরা দেখবে যে যখন প্রেসিডেন্ট যে এত লক্ষ এত কোটি ভোটে জিতেছে, তো এরকম ভ্যালুয়েশন সংখ্যাটা অনেক বড় হয়ে যায়, সেটাই বলতে চাইছি। তো যাই হোক, এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, 1971 সেন্সাস ইজ কারেন্টলি আন্ডার কনসিডারেশন। এখানে মানটা কি, আমাদের প্রেসিডেন্ট নির্বাচন কিন্তু 1971 যে সেন্সাস হয়েছিল আমাদের, সেই সেন্সাস অনুযায়ী সেই সময়কার পপুলেশনকে, আগে যে আমরা পপুলেশন যখন ফর্মুলাতে ফেললাম সেই কোন পপুলেশন 2011 কিন্তু নয়, 1971 সালে যে পপুলেশন ছিল সেই অ্যাকর্ডিং প্রেসিডেন্ট নির্বাচন হয়। এখানে কেন হয় সেই কারণটা আমি আজকে এই ভিডিওতে বলবো না, কারণ এটা লেন্দি হয়ে যাবে। এটা একটা খুব ইন্টারেস্টিং কারণ আছে, তো ওটা আমি যখন লক্ষ্মীকান্তের যে মেন পলিটি বুকটা আছে সেটা যখন কভার করব তখন বলবো। তো চলো নেক্সট পয়েন্টে চলে যাই। এখানে যেটা আমি আগে বললাম সেটাই বলা আছে, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে এবং সিক্রেট ব্যালটের মাধ্যমে হবে। এর অর্থ হচ্ছে নর্মালি বোঝা যাচ্ছে সিক্রেট ব্যালট মানে কাকে ভোট দেওয়া হচ্ছে সেটা কিন্তু বোঝা যাবে না। এখানে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট ব্যাপারটাকে আমি বুঝিয়ে দিচ্ছি। সাপোজ ধরে নাও, আমার কথাটা এক্সাম্পলটা একটু মন দিয়ে শুনবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা। এত কমপ্লিকেটেড, এটা পড়ে কমপ্লিকেটেড মনে হবে, আমি বলে দিচ্ছি। এ বি সি ডি সাপোজ 4 জন নমিনেশন দিয়েছে, 4 জনই চাই প্রেসিডেন্ট হওয়ার জন্য। এবারে এ বি সি ডি এই যে 4 জন দিয়েছে, এখন মনে করো 100 জন ওখানে পার্টিসিপেট করবে, ভোট দেবে, 100 জন ভোটার আছে। ভোটার কারা হয় জেনে নিয়েছি, 100 জন ভোট দেবে। এবার 100 জনের মতামত নিশ্চয়ই একজন হবে না, তারা প্রেফারেন্স তৈরি করবে। এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে প্রেফারেন্সের মাধ্যমে। মানে কীরকম হচ্ছে, ধরো সাপোজ আমি চাইছি যে বি প্রেসিডেন্ট হোক, তো আমি বিকে 1 নম্বর দেবো। সেকেন্ড প্রেফারেন্স আমি কাকে দেবো, সিকে দিলাম, তারপরে এ দিলাম, তারপরে ডি দিলাম, ঠিক আছে। কিন্তু আমি চাই বি হবে, তো আমি বিকে 1 নম্বর প্রেফারেন্স রাখলাম। ঠিক এরকমভাবে 100 জন তার প্রেফারেন্স জানালো। এইবারে প্রথম সবথেকে কম প্রেফারেন্স যে পেয়েছে তার যে সে বাদ হয়ে যাবে, ন্যাচারালি একটা গেমের মতো। তার ভোটের যে ভ্যালুয়েশনটা, যত ভোট পেয়েছে সেই ভোটটা 3 নম্বর জন্য, অর্থাৎ থার্ড প্রেফারেন্সে যে সবথেকে কমে সেকেন্ড লোয়েস্টে রয়েছে, তার মধ্যে বাকি সকলের মধ্যে এ সাপোজ সি বাদ হয়ে যাচ্ছে, তো সি বাদ হয়ে গেল, কিন্তু সি যে ভোটটা পেয়েছে সেই ভোটটা এ বি এবং ডি এর মধ্যে সমানভাগে ভাগ হয়ে যাবে। ঠিক একই প্রসেসে ডি সাপোজ বাদ হয়ে যাচ্ছে, তো ডি যখন বাদ হয়ে যাচ্ছে, ডি এর যে টোটাল ভোটের সংখ্যাটা সেটা এ আর বি এর মধ্যে সমানভাগে ভাগ করে দেবে। এরপরে সাপোজ বি জিতে গেল, তারপরে দুজনের মধ্যে যখন কম্পিটিশন হবে তখন নির্ণয়টা একটা সহজ হয়ে যায় যে কে জিতেছে কে হেরেছে। তো এইটাই হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, অর্থাৎ সিঙ্গেলভাবে ট্রান্সফার হয়ে যাচ্ছে ভোটগুলো প্রত্যেকের কাছে সমানভাবে। খুব সুন্দর একটা প্রসেস। তো আশা করি আমি বোঝাতে পারলাম। যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে তোমরা কিন্তু কমেন্ট করো, আমি আলাদা করে এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। ওকে, তো নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি। এরপরে দেখো কি বোঝাচ্ছে যে সুপ্রিম কোর্ট আমাদের ঠিক যেমন ইলেকশন কমিশনার দেখে, ইলেকশন কমিশন দায়িত্ব নেয় ভোটের, ঠিক তেমনই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এদের যত ইলেকশন হয় সেগুলো কন্ডাক্ট করানোর এবং সেটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব কিন্তু সুপ্রিম কোর্টের। তো এটা প্রশ্নতে আসে। নেক্সট আমরা চলে যাচ্ছি। আচ্ছা, ওথ নেবে কোথায়? আমাদের জানি প্রেসিডেন্ট যখন ওথ নেবে তখন প্রেজেন্স অফ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের সুপ্রিম কোর্টের যে জাজ রয়েছে, হেড অফ দ্য জাজ, চিফ আছে, তার সামনে কিন্তু ওথ নেবে প্রেসিডেন্ট। ওকে, তো নেক্সট হচ্ছে ঠিক একই সঙ্গে আমি বলে দিচ্ছি যে ওথ যদি চিফ জাস্টিসের সামনে নেয়, রেজিগনেশন যদি প্রেসিডেন্ট দিতে চায় তবে সেটা কিন্তু দেবে ভাইস প্রেসিডেন্টের কাছে। দেখো পরে আছে সেটা, হ্যাঁ, ক্যান গিভ রেজিগনেশন টু ভাইস প্রেসিডেন্ট। তো 5 বছরের টার্ম হচ্ছে, 5 বছর আমরা জানি প্রেসিডেন্ট 5 বছরের জন্য থাকেন এবং পরবর্তীকালে আবার নতুন করে নির্বাচন হয়। এরপরে দেখো প্রেসিডেন্টের কারেন্ট স্যালারি 5 লক্ষ টাকা মাসে।
এবং এইটা নিয়ে একটা হিস্ট্রি আছে, এটা 2008 সম্ভবত, ওটা 18, ঠিক আছে আমি কনফার্ম করে বলবো পরে। 18তে সম্ভবত ওটা বাড়িয়েছে। তো লক্ষ্মীকান্তে এই স্যালারি নিয়ে ইন ডিটেল অনেক কিছু রয়েছে, তো আমি ওখানটা যখন কভার করবো তখন বলে দেবো। আর পেনশন হবে হচ্ছে 50% লাস্ট অন স্যালারি, অর্থাৎ লাস্ট যে যখন শেষ দিন উনি যা মানে স্যালারি পেতো তার 50% হবে হচ্ছে তার বাকি জীবনের পেনশন। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে লাইনটা? ওকে, নেক্সট হচ্ছে ইমপিচমেন্ট প্রসিডিওর। প্রেসিডেন্টকে যদি কেউ ইমপিচ করতে চায় তাহলে কিভাবে হবে? এই প্রসেসটা হচ্ছে কোয়াসি জুডিশিয়াল প্রসিডিওর বলা হয়। এবং এইটা কিসের ক্ষেত্রে, কখন প্রেসিডেন্ট কী দোষারোপ তাকে করা যেতে পারে যার জন্য সে ইমপিচ হবে, সেটা হচ্ছে ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। এটাই যে রেড করে দেওয়া রয়েছে, দেখো ভায়োলেশন অফ কনস্টিটিউশন বলতে যখন সংবিধানের এগেনস্টে গিয়ে প্রেসিডেন্ট কোনো কিছু করবে তখনই একমাত্র এই একটা মাত্র গ্রাউন্ডেই কিন্তু প্রেসিডেন্টকে ইমপিচ করা সম্ভব। ওকে, নেক্সট, প্রেসিডেন্টকে ইমপিচ করতে গেলে 1/4 অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্যাট হাউস, অর্থাৎ প্রেসিডেন্টকে যখন ইমপিচ করতে হবে তখন সাইন করানোর প্রয়োজন আছে। ধরো লোকসভা কিংবা রাজ্যসভা যে কোনো হাউসে হতে পারে, আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট বলা আছে, আইদার অফ দ্য হাউস, যে কোনো লোকসভা কিন্তু রাজ্যসভায় ইনিশিয়েট হতে পারে। সাপোজ লোকসভায় ইনিশিয়েট হলো, তাহলে সেই মুহূর্তে ইনিশিয়েট করার জন্য সেই লোকসভার টোটাল স্ট্রেংথের 1/4 অফ দ্য টোটাল মেম্বারশিপ সাইন করে দিতে হবে, তাহলে ব্যাপারটা ইনিশিয়েট হবে। তারপরেও বড় বিষয় হচ্ছে 14 days নোটিশ দিতে হবে প্রেসিডেন্টকে। তারপরে দেখো বলছে নট লেস দ্যান 2/3 মেম্বার অফ দ্য টোটাল মেম্বারশিপ, অর্থাৎ মানে মেজরিটি মানে হচ্ছে সেই হাউসের 2/3 মেম্বার যদি সেইটাতে সাইন করে দেয় তাহলে প্রেসিডেন্টের ইমপিচমেন্টের প্রসিডিওর এগোবে। এরপরে বলছে যখন সকল 2/3 মেম্বার দ্বারা পাস হয়ে যাবে তখন সেটা অন্য হাউসে যাবে। অর্থাৎ সাপোজ লোকসভায় ইনিশিয়েট হয়েছে, লোকসভায় 1/4 মেম্বার সাইন করে দিয়েছে, 14 দিনে নোটিশ প্রেসিডেন্টকে দিয়ে দেওয়া হয়ে গেছে, তারপরে 2/3 মেম্বার দিয়ে মেজরিটি দিয়ে পাসও করে গেছে, তখন সেটা রাজ্যসভার কাছে গেল, রাজ্যসভাতে একই প্রসিডিওর চলবে। আফটার দ্য চার্জেস আর ফ্রেমড বাই ওয়ান হাউস, আদার হাউস ইনভেস্টিগেট দ্য সেম, মানে কি আবার ওরাও দেখবে। অ্যাট দিস টাইম প্রেসিডেন্ট হ্যাজ দ্য রাইট টু ডিফেন্ড হিমসেলফ আইদার ইন পার্সন অর থ্রো হিজ লয়ার। প্রেসিডেন্ট যদি চান তাহলে সেই সময় নিজের সপক্ষে যুক্তি দেখাতে পারেন। তো এরপরে যেই অপর হাউসে যখন গেল, মানে হচ্ছে আগে আমরা এক্সাম্পল দেখেছি লোকসভা দিয়ে শুরু হয়েছে, রাজ্যসভায় এসেছে, তো রাজ্যসভায় কী হবে, সেম জিনিস হবে। রাজ্যসভায় 2/3 মেজরিটি দিয়ে আবার তাকে সেই মানে মোশনটা পাস করতে হবে। এবার তখন যদি পাস করে দেয়, যেই দিন পাস হয়ে গেল সেই হাউস থেকেও, সেকেন্ড হাউস থেকেও, তখনই সেই দিন থেকেই প্রেসিডেন্ট ইমপিচ হয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট প্রসিডিওর, ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। তো এরপরে কিছু লিস্ট আছে। আচ্ছা, প্রেসিডেন্টের ভ্যাকেন্সি কী করে হতে পারে, কোন কোন ক্ষেত্রে প্রেসিডেন্টের ভ্যাকেন্সি তৈরি হয় সেটা দেখে নিচ্ছি। ভ্যাকেন্সি তৈরি হচ্ছে ইন দ্য কেস অফ, দেখো আমি পড়ে বলে দিচ্ছি, ইন দ্য কেস অফিস ফলস ভ্যাকেন্ট ডিউ টু দ্য ডেথ, রেজিগনেশন, রিমুভাল, অর্থাৎ ডেথ হতে পারে প্রেসিডেন্টের, রেজিগনেশন সে নিজে দিয়ে দিতে পারে ভাইস প্রেসিডেন্টের কাছে, অথবা রিমুভাল অর্থাৎ ইমপিচমেন্ট যেই প্রসিডিওরটা দেখলাম ঠিক সেইভাবে ইমপিচমেন্ট হয়ে যেতে পারে। তো এখন কথা হচ্ছে যে এরকম এই তিনটে ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে প্রেসিডেন্টের জায়গায় অ্যাক্ট করবে, অর্থাৎ ভাইস প্রেসিডেন্টের জায়গায় বসবে এবং তার সমস্ত যা কার্যাবলী আছে সেগুলো চালিয়ে নিয়ে যাবে। যদি সেই মুহূর্তে ভাইস প্রেসিডেন্ট উপস্থিত না থাকে তখন চিফ জাস্টিস এসে সেই কাজটা সামলাবে। হয়ে গেল। তারপরে বলছে যদি চিফ জাস্টিসও না থাকে তখন বলছে সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট, অর্থাৎ চিফ জাস্টিসের পরে অন্যান্য যে সমস্ত সুপ্রিম কোর্টের জাজ আছে তার মধ্যে সিনিয়র মোস্ট যে জাজ থাকবে সেই জায়গাটা হোল্ড করতে পারে। তো এই স্টেপ বাই স্টেপ জিনিসটা মনে করতে হবে যে প্রেসিডেন্ট না থাকলে ভাইস প্রেসিডেন্ট না থাকলে চিফ জাস্টিস না থাকলে সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট। ওকে, দেন হোয়েন any person is discharging the functions of president he enjoys all the powers immunities, অর্থাৎ যখন ধরো সাপোজ প্রেসিডেন্টের নেই, তার জায়গায় যেই বসে থাকুক এই তিনজন মধ্যে থেকে তারা কিন্তু প্রেসিডেন্টের সমসাময়িক যত কিছু ফেসিলিটি, প্রিভিলেজ এবং সমস্ত কিছু সুযোগ সুবিধা সব কিছু ভোগ করবে প্রেসিডেন্টের মতোই। তখন তাদের আইডেন্টিটি কিন্তু হবে একজন প্রেসিডেন্ট হিসাবে। হয়ে গেল। ইলেকশন ইজ টু বি হেল্ড উইদিন 6 months, যদি এরকম কিছু হয় তাহলে 6 মাসের মধ্যে ইলেকশন করিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা বাধ্যতামূলক, অর্থাৎ সেই 6 মাসের জন্য এইভাবে চালিয়ে দেওয়া সম্ভব। তো
তো আমি আজকে এই অবধি রাখলাম। প্রেসিডেন্ট চ্যাপ্টারটা যেহেতু অনেকটা বড়, তো আমি একবারে একটা ভিডিওর মধ্যে কভার করব না। তো আমি এখানে পাওয়ার্স যা যা কিছু আছে সেই পাওয়ার্সগুলো অনেক ধরনের এবং অনেক ডিটেল ব্যাপারটা আলোচনা করে নেওয়া প্রয়োজন। তো আমি এই ভিডিওটা নেক্সট পার্টের মধ্যে দিয়ে নিয়ে আসবো। তো তোমরা প্লিজ সঙ্গে থাকো এবং নেক্সট ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি খুব শিগগিরই, এবং পরপর তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করে দেখে নাও। তো আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, এবং চ্যানেলটা ভালো লাগলে, আমার পড়ানোর বোঝানো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।